আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো, তখন রিয়া গোপ বলে একটা 7 বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো, তখন 1.5 সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা 20 দিনের মধ্যে গুলি করে মারলেন, তখন কি মানবিকতা কোথায় ছিল? তখন সে মানবিকতা কোথায় ছিল? এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? এর কারণটা কি? ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার? আপনার ইন্টারেস্টটা কি? আমি এটা বুঝতে পারছি না। সেখানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার, কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন ভৃত্য, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন ভৃত্য বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার, আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয়। শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন। এবং আবারও বলছি, শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই। পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না। ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি। আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময়। লন্ডনের 4 জন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকী। সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না। তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব? বাংলাদেশের মানুষের আমাদের তো কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারই আসুক, ডান বাম মধ্যম যাই আসুক, আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব। আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে। আসলে অপেক্ষা রাখে না ভাই। এটা নিয়ে তো আমি একটু আগেই তো বললাম যে বিবিসি, ডয়েচে ভেলের মতো মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, তারা নিউজ করেছে, যেটা একজন সংবাদকর্মী হিসেবে খুব লজ্জার। কারণ আমিও একটা সময় পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে ছিলাম, যে চূড়ান্ত অপতথ্য, মিস ইনফরমেশন, ফেক নিউজ প্রচার করা হয়েছে। এই লিঙ্ক আমি শেয়ার করতে পারি, আপনি আপনার দর্শকদেরকে চাইলে দেখাতে পারেন। এটা খুব দুঃখজনক। মানে এইরকম অ্যাকচুয়ালি এটা যেটা হয় যে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয়, সেটা যেন আমরা না করি। ক্রেডিবিলিটিকে নষ্ট হচ্ছে গদি মিডিয়ার, তার প্রমাণ কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন, যে এক্সিট পোল ইত্যাদির কথা বলা হলো, কিন্তু তারপরে ফলাফলটা কিরকম হলো আমরা দেখি। কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না। মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোনো মার্জনা হয় না। রাইট, যারা খুনের সাথে, হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাটে হবে। কিন্তু রাজনৈতিক ভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা, নৈতিক বৈধতা হারিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে। রাইট স্যার। স্যার, মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগও বিলুপ্তির পথে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে, কিন্তু পুরনো আওয়ামী লীগ নিজে নিজেকে বিলুপ্ত করে নাই, বাকশাল করে। রাইট, তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল, তো সেইটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো। বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ। আল্লাহ মালুম সত্য কোনটা আমি জানি না, তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন। শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না, আমি দুঃখের সাথে বলছি। মানে তিনি ছিলেন, এটা প্রমাণ কি, তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাশ করেছে কি করে নাই এই কথাটা এতবার বলতেন, যে তিনি কিভাবে পরীক্ষা পাশ করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই। মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না। এটা অ্যাবসলিউটলি রাইট স্যার। কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী, কারো কারো পিএইচডিও আছে, 2টো 1টা 1.5টা, তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন। মানে মানে জানি না, মানে তাহলে ওইটা কেমনে হলো? তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন। যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করিবে না। ওকে, ধর্মনিরপেক্ষ কথাটার ইংরেজি হচ্ছে সেকুলারিজম, যেটা নিয়ে এরা এখন বর্তমানে আমাদের দেশের মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে এই নিয়ে একটা ভুল বুঝাবুঝি আছে। এছাড়া এগুলি কিছু অনুবাদ করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা যাতে বলেছে, এগুলি তো ভুয়া কথা। পরবর্তী এরশাদের সময়ে রাষ্ট্রধর্ম ইসলাম ঢোকানো হয়েছে, এখন এটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। সমস্যা হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে, বাকি সবগুলোর গ্যারান্টি। আবুল মনসুর আহমদ পরিষ্কার করেই বলতেন আমাদের রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে একজন বড় চিন্তাবিদ কিন্তু উনি, যদিও আমরা তাকে এখন পাত্তা দিচ্ছি না। তিনি আওয়ামী লীগের প্রথম যুগের নেতা এবং এমনকি একসময় পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন। সে ভদ্রলোক বলছেন গণতন্ত্রই হচ্ছে ধর্মের গ্যারান্টি। আমি এই জন্য বলছি, যারা ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা এবং নিরাপত্তার গ্যারান্টি চান, সেইটাকেই ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বলেন। সমস্ত মুসলিম নেতারা তাই বলেন।
আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে আপনার এবং আজাদ কাশ্মীরের অথবা কাশ্মীরের নেতারা পর্যন্ত, ভারতের দিল্লির শাহী মসজিদের ইমামরা পর্যন্ত সকলে কিন্তু যান। কিন্তু বাংলাদেশে এসে তাহলে আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন? আমি বলছি ন্যায় বিচারের মধ্যেই, গণতন্ত্রের মধ্যেই ধর্মের গ্যারান্টি আছে। সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল। মুক্তিযুদ্ধে কি বলেছিল? আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা সবাই বাঙালি, এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের। কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানে যে জিনিসটা পরিবর্তন করা দরকার, আপনি জিজ্ঞাসা করেছেন তাই বলছি, বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি বলে পরিচিত হইবেন, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি এবং অবাঙালি নির্বিশেষে বাংলাদেশের জনগণ বলে পরিচিত হইবেন। অসুবিধাটা কি?